ইসকন হলো বিপজ্জনক, ইসকন ইজ ডেঞ্জারাস। এই দাবি জানিয়ে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বাংলাদেশে ইসকনকে ব্যান করার জন্য পিটিশন ফাইল করে দেয়। এমনকি ছাত্র নেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমও কোর্টের কাছে এই দাবি রাখে যে ইসকনকে যেন ইমিডিয়েট বাংলাদেশে ব্যান করা হয়, কারণ তাদের মতে ইসকন হলো একটি চরমপন্থী সংগঠন। হ্যাঁ, এটা সেই ইসকনের কথাই বলা হচ্ছে যাদের গোটা বিশ্বে 6টা মহাদেশে 850 থেকেও বেশি মন্দির রয়েছে। ইসকনকে আমরা হরে কৃষ্ণ আন্দোলন নামেও জানি। 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে ইসকনের প্রতিষ্ঠা করেন স্বামী প্রভুপাদ। এরপর ধীরে ধীরে ভাগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের বাণী এশিয়া, আফ্রিকা এবং ইউরোপে ছড়িয়ে পড়তে থাকে। হ্যাঁ, এটা সেই ইসকনের কথাই হচ্ছে যারা বিশ্বকে বৈদিক মূল্যবোধ অনুযায়ী কীভাবে জীবনযাপন করা উচিত সেই শিক্ষা দেয়, যারা অহিংসার বাণী গোটা বিশ্বের কাছে পৌঁছায়। আর এই কারণেই আপনি একজন ইসকনের শিষ্যের হাতে পুস্তক দেখতে পাবেন, কখনো কোনো পাথর দেখতে পাবেন না। কখনো একজন ইসকন শিষ্যের হাতে অস্ত্র দেখতে পাবেন না। তারা শুধু সুরের সাথে সুর মিলিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নামে ডুবে থাকে। যারা যোগা, বৈদিক ঐতিহ্য এবং মেডিটেশনের মতো চর্চা গোটা বিশ্বের কাছে তুলে ধরে, যারা রোজ অক্ষয় পাত্র প্রোগ্রামের মাধ্যমে 20 লাখের থেকেও বেশি বাচ্চাদের ফ্রিতে খাবার প্রদান করে। আজ গোটা বিশ্ব জুড়ে ইসকনের 10 লাখের থেকেও বেশি সদস্য রয়েছে। বাংলাদেশের ব্যাপারে যদি বলা হয় তাহলে দেখা যাবে বাংলাদেশেও ইসকন অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম চালায়, ফ্রিতে মেডিকেল ক্যাম্পস চালায়। এছাড়া আমরা দেখেছি যে যখনই বাংলাদেশে বন্যার মতো ন্যাচুরাল ক্যালামিটি আসে তখনই ইসকন এগিয়ে যায় মানবিক সাহায্যে। সেই সময় ইসকন কিন্তু দেখে না কে মুসলিম বা কে হিন্দু, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার প্রতি তখন তাদের দৃষ্টিভঙ্গি সমান থাকে। আজ অবধি আমরা কখনো দেখি নাই কোনো ইসকনের সন্ন্যাসীকে অস্ত্র তুলে নিতে, কখনো দেখি নাই কোনো মানুষের ঘরে আগুন লাগাতে, কখনো দেখি নাই কোনো দাঙ্গা লাগাতে। এমনকি আজ পর্যন্ত ইসকন কোনো ভায়োলেন্সকে প্রমোটও পর্যন্ত করে নাই। আসলে ইসকন হলো এক পিস লাভিং ভক্তি মুভমেন্ট। কিন্তু বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকার ইসকনকে এক বিপজ্জনক সংগঠন বলে প্রোপাগান্ডা চালাচ্ছে। ইভেন বাংলাদেশের হাইকোর্টে ইসকনকে ব্যান করার জন্য একটি পিটিশনও দায়ের করা হয়। ইনফ্যাক্ট বাংলাদেশের সরকারও ইসকনকে এক রিলিজিয়াস ফান্ডামেন্টালিস্ট অর্গানাইজেশন বলে দোষী সাব্যস্ত করে। ইসকনের প্রতি ইউনূস সরকারের এই দৃষ্টিকোণ বাংলাদেশের মৌলবাদী শক্তিগুলিকে আরও উস্কানি দেয় হিন্দুদের মন্দিরগুলিতে হামলা চালাতে, যেটা খুবই দুঃখজনক ঘটনা। যে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য একটানা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হলো, নতুন এক বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য। আর আমরা কি দেখলাম? উল্টা নির্দিষ্ট একটা ধর্মগোষ্ঠীকে টার্গেট করে অনবরত হিংসা চালাতে। 8ই আগস্ট 2024 প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস শপথ নেওয়ার পর সংখ্যালঘু তথা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, জমি দখল, হত্যা, ধর্ষণ, এমনকি দেশ ছাড়ার মতো বহু অমানবিক ঘটনার সাক্ষী হই আমরা। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মতে আগস্ট 2024 থেকে নভেম্বর 2024 অবধি সংখ্যালঘুদের ওপর 2000-এর বেশি হামলা হয়। এতে মোহাম্মদ ইউনূসের বক্তব্য ছিল এই হামলা কোনো ধার্মিক ছিল না, বরং এই হামলা ছিল রাজনৈতিক।
মানুষ শেখ হাসিনার প্রতি হতাশ ছিল। আর যাদের ওপর হামলা হচ্ছে তারা আসলে আওয়ামী লীগের সমর্থক ছিল, আর এই কারণেই তাদের ওপর হামলা হয়। আসলে এক প্রকারভাবে মোহাম্মদ ইউনূস হামলাকে কন্ডেম করার পরিবর্তে, হামলাকে প্রতিরোধ করার পরিবর্তে হামলার অ্যাকচুয়াল কারণ কি হতে পারে সেটা নিয়েই ব্যস্ত ছিল। উল্টা তিনি ভারতকে এই হামলার জন্য ব্লেম করতে থাকেন। এই পরিস্থিতির মধ্যেই 25শে অক্টোবর 2024 বাংলাদেশের চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নেতৃত্বে এক বিশাল জনসমাবেশ হয়। আর এরপরেই এই সমাবেশে অংশ নেওয়া 20 জন নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। তাদের অপরাধ কী ছিল? এই সমাবেশে তারা একটি স্যাফরন ফ্ল্যাগকে বাংলাদেশি ফ্ল্যাগের ওপর উপন্যস্ত করেছে। এই অভিযোগে তাদের ওপর রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। বাস এইটুকুই। এই মামলার প্রতিবাদে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নেতৃত্বে আবারও চট্টগ্রামে এক বিশাল সমাবেশ হয়। এরপর 22শে নভেম্বর বাংলাদেশের রংপুরে 8 দফা দাবি আদায়ে হিন্দুদের আরও এক বিশাল মহাসমাবেশ হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনবরত চলতে থাকা হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে এবং হিন্দুদের নিরাপত্তার দাবিতে দফায় দফায় বাংলাদেশে চলতে থাকে সমাবেশ। আর এতেই হয়তো ত্রাসিত হয়ে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। কারণ মোহাম্মদ ইউনূসের এটা ভালোভাবেই জানা যে গণ আন্দোলনের চাপে শেখ হাসিনা বাধ্য হন পদত্যাগ করতে, আবার সেই আন্দোলনের চাপেই না হয় তাকেও পালাতে হয়। এরই পরিপ্রেক্ষিতে 25শে নভেম্বর 2024 ঢাকা এয়ারপোর্ট থেকে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে প্রপার কোনো ওয়ারেন্ট ছাড়া, প্রপার কোনো এক্সপ্লেনেশন ছাড়া অ্যারেস্ট করা হয়। আর সমস্ত দোষ চাপানো হয় ইসকনের ওপর। ইসকনকে একটি রিলিজিয়াস ফান্ডামেন্টালিস্ট অর্গানাইজেশন আখ্যা দিয়ে বাংলাদেশে ব্যান করার জন্য হাইকোর্টে একটি পিটিশনও দায়ের করে ইউনূসের সরকার। আসলে এখানে মোহাম্মদ ইউনূস চালাকি করে চিন্ময় কৃষ্ণ দাসকে অ্যারেস্ট এবং ইসকনের বিরুদ্ধে কেস ফাইল করে এক ঢিলে 2টা পাখি মারার মতো কাজ করেন। এক, মোহাম্মদ ইউনূস শপথ নেওয়ার পর বাংলাদেশে একের পর এক যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লোক বিরোধ দেখাচ্ছিল, সেটাকে তিনি এই ঘটনার আড়ালে দাবিয়ে দিলেন। আর 2, হিন্দুদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তিনি বাংলাদেশের একটা বিরাট সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর কাছে এবং মৌলবাদী শক্তিগুলির কাছে হিরো সাজলেন। কারণ আপনি দেখবেন যে যারা বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করলো, যারা মানুষের বাড়িঘরে আগুন লাগালো, মন্দির ভাঙলো, মাজার ভাঙলো, মানুষকে হত্যা করলো, একটার পর একটা জঘন্য অপরাধ করলো, তাদের বিরুদ্ধে কিন্তু ইউনূস সরকার সেরকম কোনো পদক্ষেপ নিল না। যাদের জেলের ভিতরে থাকা দরকার, যারা আসলেই বাংলাদেশের জন্য বিপজ্জনক, সেই সমস্ত সন্ত্রাসীদের জেল থেকে বের করা হলো। আর যারা মানুষের অধিকার নিয়ে দাবি তুলল, সেই সমস্ত সন্ন্যাসীদের জেলে ঢোকানোর চেষ্টা করা হলো। এটাই হলো নতুন বাংলাদেশ, যাকে নিয়ে গোটা বিশ্বে চর্চা হচ্ছে। এবার আসি সেই চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে। বাংলাদেশের সনাতন ধর্মের অন্যতম মুখ হলেন এই চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাসের আসল নাম হলো চন্দন কুমার ধর। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের মুখপাত্র তিনি। তবে এর আগে তিনি ইসকনের দায়িত্বভারও সামলেছেন। বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে বারে বারে সোচ্চার হয়েছেন তিনি। বাংলাদেশের সংখ্যালঘুরা যাতে সমান অধিকার পায়, এর জন্য তিনি সংখ্যালঘুদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল, সংখ্যালঘু সুরক্ষা আইন, হিন্দু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মতো 8 দফা একটি খসড়া তৈরি করেন এবং বাংলাদেশ সরকারকে এগুলি ইমপ্লিমেন্ট করার জন্য
অনুরোধও করেন। আর এর জন্য তিনি বারবার মহাসমাবেশও করেন। আপনি কি মনে করেন এই দাবিগুলি কি কোনো দিক দিয়ে বাংলাদেশকে দুর্বল করার জন্য বা অক্ষম করার জন্য ছিল, নাকি ধর্মীয় সম্প্রীতি বাড়ানোর জন্য ছিল? মনে রাখবেন, এই দাবিগুলি কিন্তু শুধুমাত্র হিন্দুদের জন্য ছিল না, বরং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া এবং ইন্ডিজেনাস ট্রাইবদের জন্যও ছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর সাম্প্রতিককালে এত বড় মাপের আন্দোলন কিন্তু বাংলাদেশ দেখেনি। আর এই কারণেই হয়তো চিন্ময় কৃষ্ণ দাসকে অ্যারেস্ট করা হয়। এমনকি চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে যিনি মামলা লড়েন তাকেও মৌলবাদীরা ভয়ানকভাবে মারধর করে। শুধু তাই না, চিন্ময় কৃষ্ণ দাস যাতে জামিন না পায়, চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আর কোনো আইনজীবী যাতে দাঁড়াতে না পারেন, তার জন্য মৌলবাদীরা লাগাতার হুমকি দিচ্ছে। এখানে দেখার বিষয় হলো, যিনি অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হলেন, আন্দোলন করলেন, তাকে ইউনূস সরকার জেলে ঢোকালেন। আর যারা হুমকি দিচ্ছে, হামলা চালাচ্ছে, তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে। কারণ মোহাম্মদ ইউনূস এটা ভালোভাবেই জানেন যে যদি বড় লেভেলে কোনো প্রোটেস্ট হয় তাহলে তার ফলে সরকার পড়ে যেতে পারে বা সরকারকে ফেলে দেওয়া যেতে পারে।